1998 সালের 28 মে পাহাড়ি এক অঞ্চলে কেঁপে ওঠে পুরো পৃথিবী। ধোঁয়া, আগুন আর বিস্ফোরণের শব্দ ছড়িয়ে পড়ে চারদিকে। সেই মুহূর্তে পাকিস্তান হয়ে ওঠে বিশ্বের সপ্তম এবং একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। কিন্তু এই দিনটি ছিল না কোনো আকস্মিকতা, বরং এটি ছিল এক দীর্ঘ, গোপন এবং প্রায় অসম্ভব অভিযানের পরিণতি। এটা ছিল প্রতিশোধের গল্প, বেঁচে থাকার গল্প আর এক সংকল্পের ইতিহাস যা বদলে দিয়েছিল পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা পাকিস্তান কিভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে উঠলো সেই সম্পর্কে বিস্তারিত জানবো। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। উনিশশো 1947 সালে জন্ম নেওয়া পাকিস্তান জন্ম থেকেই যুদ্ধ আর নিরাপত্তাহীনতায় ভুগছিল। 1948, 1965 আর 1971 এই তিনটি যুদ্ধে ভারতের কাছে একের পর এক পরাজয়। বিশেষ করে 1971 সালে বাংলাদেশের জন্ম পাকিস্তানের জন্য ছিল এক ভয়ঙ্কর মনোবল ভেঙে পড়ার মুহূর্ত। এই পরাজয়ের পর পাকিস্তানের নেতারা বুঝলেন এই অঞ্চলে টিকে থাকতে হলে শুধু সেনাবাহিনী দিয়ে হবে না, তাদের দরকার একটি চূড়ান্ত শক্তি, এমন একটি অস্ত্র যা প্রতিপক্ষকে ভয় দেখাবে আর বিশ্বকে করবে চমকে দিশেহারা। ঠিক সেই সময়েই আসে ভারতের পারমাণবিক পরীক্ষা, যার নাম ছিল স্মাইলিং বুদ্ধা। জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন। ভারতকে প্রতিরোধ করার জন্য তিনি নেন এক ঐতিহাসিক সিদ্ধান্ত। তিনি বলেন, আমরা ঘাস খেয়ে বাঁচবো, তবুও পারমাণবিক অস্ত্র বানাবো। তার নেতৃত্বে শুরু হয় পাকিস্তানের পরমাণু কর্মসূচি। 1975 সালে গঠন করা হয় পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন। তবে প্রকৃত কাজ শুরু হয় তখন, যখন একজন মানুষ এই যাত্রায় অংশগ্রহণ করে, যার নাম হচ্ছে ডক্টর আব্দুল কাদির খান। ডক্টর আব্দুল কাদির খান ছিলেন একজন মেটালার্জিস্ট। তিনি তখন নেদারল্যান্ডসের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ গবেষণাগারে কর্মরত। সেখান থেকেই তিনি সংগ্রহ করেন পৃথিবীর সবচেয়ে গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তির নকশা। 1976 সালে তিনি পাকিস্তানে ফিরে এসে শুরু করেন কাহুটা রিসার্চ ল্যাবরেটরি। এই পুরো কাজ চলে CIA, MI6 এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার চোখের আড়ালে। কাদির খান হয়ে ওঠেন পাকিস্তানের অ্যাটমিক খোদার। 1980 এর দশকে জেনারেল জিয়াউল হকের সামরিক সরকার সরাসরি কাদির খানকে সমর্থন দেয়। তারা চায় দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি হোক, যদিও মুখে অস্বীকার করে সবকিছু। 1987 সালের মধ্যেই পাকিস্তান তাদের প্রথম পারমাণবিক বোমা সফলভাবে তৈরি করে ফেলে। তবে এটা ছিল নিঃশব্দ বিজয়, বাহ্যিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি। এ সময় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে পাকিস্তানের উপর চাপ, নিষেধাজ্ঞা ও সন্দেহের পাহাড় জমে ওঠে। তবে ততক্ষণে পাকিস্তান নিজেদের প্রস্তুত করে ফেলেছে। (1998 সালের মে মাস ভারত আবার পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। পুরো পাকিস্তানে রেগে ওঠে জনগণ, রাজনীতি ও সেনাবাহিনী। তাদের একটাই দাবি, জবাব দো, জবাব দো। 28 মে 1998 দুপুর 3:16 পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চাগাই পাহাড়ে ঘটে সেই ইতিহাস। 6টি পারমাণবিক বিস্ফোরণ একসঙ্গে কাঁপিয়ে দেয় পুরো বিশ্ব। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন, আজ আমরা ভারতের জবাব দিয়েছি, আমরা এখন পরমাণু শক্তিধর রাষ্ট্র। বিশ্বজুড়ে নিষেধাজ্ঞা, নিন্দা, কিন্তু দেশের ভিতরে এক অদ্ভুত গর্বের উচ্ছ্বাস। আজ পাকিস্তানের কাছে রয়েছে প্রায় 150টির বেশি পারমাণবিক ওয়ারহেড। তবে প্রশ্ন হচ্ছে,
এই শক্তি কি সত্যিই নিরাপত্তা এনে দিয়েছে, নাকি এটি এক ভয়ঙ্কর ভার যা প্রতিনিয়ত টলিয়ে দেয় স্থিতিশীলতা? দেশটি রাজনৈতিক বিশৃঙ্খলা, জঙ্গিবাদ, অর্থনৈতিক দুরবস্থার মধ্য দিয়ে চলছে। বিশ্ব উদ্বিগ্ন। এই অস্ত্র কি সঠিক হাতে আছে? ডক্টর কাদির খান নিজেও শেষ জীবনে গৃহবন্দী হন পরমাণু প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার অভিযোগে। পারমাণবিক অস্ত্র তৈরির সেই গর্ব আজ প্রশ্নবিদ্ধ, এক ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। পাকিস্তানের পরমাণু শক্তিধর হয়ে ওঠার ইতিহাস কোনো সাধারণ বিজ্ঞান বা রাজনীতির কোনো গল্প নয়। এটা এক যুদ্ধ বিধ্বস্ত জাতির প্রতিরোধ, প্রতিশোধ এবং আত্মনির্ভরতার যাত্রা। প্রশ্ন হলো, এই শক্তি কি একদিন পৃথিবীর জন্য কল্যাণ বয়ে আনবে, না হয়ে উঠবে ধ্বংসের অশনি সংকেত? প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।